This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভেদের মাঝে দেখো মিলন ও মহান। দেশনায়ক সুভাষচন্দ্র বসুই তো আমাদের এই মন্ত্র শিখিয়েছিলেন। জয় হিন্দ। আজ নেতাজির জন্মজয়ন্তীতে সেই সুভাষ স্মরণে ঘুম ভাঙল বাংলা। সরকারিভাবে নেতাজি জয়ন্তী পালিত হলো রেড রোডে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর ওদিকে ভবানীপুরে নেতাজি ভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তারপর বিভেদের মাঝে মিলনের তাল কাটল রাজনীতি। এখন সাইরেন এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী শ্রদ্ধা জ্ঞাপন করব আমরা। আমি প্রতি বছর রেড রোডে করি, তা আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। সিনেমার ডায়লগ আছে না, চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। সেরকম যাদের মনের মধ্যে ঘৃণা থাকে তারা সব ব্যাপারটাকেই ভাবে যে ঘৃণা। ওখানে আমি লোক রেখে দিতাম, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন। ওই যে প্রথমেই বলেছি বিবিধের মাঝে মিলনের সেতু নেতাজি, আর সেই নেতাজিতেই যুযুধান রাজনীতি। কি বলবেন, রাজনীতি আজ সুভাষিত? এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইম কাছে নেবে। আমি এক্ষুনি এলাম নেতাজি ভবন থেকে, সেখানে অনুষ্ঠান চলছে সকাল 10:30 থেকে। আর এসেই আমি দিদিকে দেখালাম দুটি চিঠি। সুভাষচন্দ্র লিখেছিলেন ঠিক 100 বছর আগে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে ফিরে এলেন না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। রাজনীতিও থাকলো, আবার নেতাজির স্মরণও ফিরল। সেখানে এবার হাতিয়ার এসআইআর। সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফেক চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 9টা জায়গায় এসআইআর হচ্ছে, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বলুন কোন নিয়মটা শুধু বাংলার জন্য করা হয়েছে? বাংলাতে মাত্র 58 লক্ষ লোকের নাম কাটা গেছে প্রথম ফেজে। আমাদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, 2 কোটি নাম কাটা গেছে। কই সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। ঝামেলাটা এখানে কারা করছে? ঝামেলা হচ্ছে কোথায়? ফারাক্কাতে। কাদের সংখ্যা বেশি? দুধেল গাইদের সংখ্যা বেশি। চোপড়াতে ঝামেলা হচ্ছে, কাদের সংখ্যা বেশি? দুধেল গাইদের সংখ্যা বেশি। তাই ঝামেলাটা কোথায় হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকে যেভাবে চাপ দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে ঢোকাবেন, ওটা হতে দেব না আমরা।
বিজেপি কর্মীদের মারধর, হুমকি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ এবং পুরো অভিযোগটাই উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কাটোয়ার 2 নম্বর ব্লকে এই ঘটনাটি ঘটেছে। দেয়াসিন গ্রামে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা ঘটনাস্থলে যান, পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয়, তারপরে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামে বিজেপির কেউ নেই, সব অভিযোগ মিথ্যে দাবি করছে তৃণমূল। পোস্টার মারতে বেরিয়েছিলাম, আমরা দলের 6টা ছেলে ছিলাম। তৃণমূলের জনাব পঞ্চায়েত ছেলে এসে আমাদের পোস্টার খোলা করাইলো, আমার মারধর করেছে, আমার মানে তীব্রভাবে গালমন্দ করেছে, আমাকে জানে মারার জন্য হুমকি দিয়েছে যে পোস্টার না খুললে তোদের এই রাতারাতি হাফিস করে দেবো, এরকম ধরনের মন্তব্য করেছে। আর পোস্টার আমরা দিয়ে বলছে না যে আমরা নিজেরা ছিঁড়েছি, নিজেরা কেউ টাঙিয়ে কেউ নিজেরা পোস্টার ছেড়ে না। ওরা একটা কথা বলতে চাইছে যে এখানে বিজেপির কোনো পোস্টার লাগবে না। মুর্শিদাবাদ থেকে এসে 2টো মোটরসাইকেলে করে এসে 4 জন ব্যক্তি, তারা কাউকে কিছু জিজ্ঞাসা না করে বাড়ির বিভিন্ন দেয়ালে, সেটা পোস্টার নয়, মানে ওই একদম ফেব্রিক, মানে দেয়ালে সেটে যাবে রঙের মতো, বাড়ির লোকের পারমিশন ছাড়াই তারা এগুলো মারতে শুরু করে। তাদেরকে মারতে বারণ করেছে এবং তাদেরকে বলেছে তোমরা এই পোস্টার যেভাবে হোক আমাদের দেয়াল থেকে তুলো। বিজেপির যদি ওখানে কোনো লোক থাকে তাদেরকে এসে বলতে বলুন যে এটা মারধর করেছে। ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোটের আগে আরো একটা পুরো বোর্ড ভেঙে গেল। কৃষ্ণনগর, হলদিবাড়ির পর এবার খড়গপুর পুরসভার বোর্ড ভাঙল। পুরসভার দায়িত্বে মহকুমা শাসক, বেহাল পুরো পরিষেবার জন্যই ভাঙা হয়েছে এই পুরো বোর্ড। পুরো পরিষেবা নিয়ে শোকজের মুখে পড়েছিল পুরসভা। 31শে ডিসেম্বর খড়গপুর পুরসভাকে নোটিশ দেয় রাজ্য সরকার। শোকজের উত্তরও দিয়েছিল পুরসভা, তবে জবাবে সন্তুষ্ট না হয়ে পুরো বোর্ড ভাঙার নির্দেশ দেয় পুর এবং নগর উন্নয়ন দপ্তর। পৌরসভা কোনো দুর্নীতি করার জায়গা কোথায়? এখানে টেন্ডার আছে, দুর্নীতি কোথা থেকে হবে? আগে যখন টেন্ডার ছিল তখন প্রচুর দুর্নীতি হয়েছে, সেটাই বলতে পারি। সেটাকে যদি এখনো ধরে থাকে তাহলে বলা মুশকিল। কালো জলের এটা 2016 থেকেই 16-17 থেকেই কালো জলটা আসছে। আমরা এখন অনেকটাই পরিষ্কার করেছি। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আত্মসমর্পণ করার শেষ দিন ছিল আজ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্টে আপিল করেও লাভ হয়নি। সর্বোচ্চ আদালত আজকের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে প্রশান্ত বর্মনকে। কি করবেন প্রশান্ত বর্মন? এখনো কোনো ইঙ্গিত মেলেনি অপসারিত বিডিওর পক্ষ থেকে। গত বছর 30শে অক্টোবর নিউ টাউন থেকে উদ্ধার হয় মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ। কোথায় আছেন প্রশান্ত বর্মন? এই ঘটনায় বারবার তার নাম উঠে এসেছে, এখনো কোনো খোঁজ নেই তার। ইতিমধ্যেই রাজগঞ্জে বিডিও পদ থেকে অপসারণ হয়েছে এই প্রশান্ত বর্মনের। তিনি আদালতে আপিল করেছিলেন, কিন্তু আপিল করেও কোনো লাভ হয়নি। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আজই তার আত্মসমর্পণ করার শেষ দিন ছিল। সুপ্রিম কোর্টে আবেদন করেও কোনো লাভ হয়নি। সর্বোচ্চ আদালত আজকের মধ্যেই তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু এখন তিনি কি করবেন তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।